রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। অভিযোগ ফখরুলের, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো না হওয়ার হুঁশিয়ারি। জাতীয় নির্বাচনের আগেই হতে হবে গণভোট, প্রয়োজনে আঙুল বাঁকা করার হুমকি জামায়াতের। 11ই নভেম্বর ভিন্ন হবে ঢাকার চিত্র। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে 9 দল নিয়ে জোটের সম্ভাবনার কথা জানালো এনসিপি। তবে সংস্কারের পক্ষে থাকলে হতে পারে বিএনপি জামায়াতের সাথেও। আলটিমেটাম থাকলেও আলোচনার উদ্যোগ নেই রাজনৈতিক দলগুলোর। গণভোট নিয়ে একমত না হলে সংকট বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। গুম করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে 120 দিনে। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন, অধ্যাদেশের অনুমোদন। এবং 5 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত অদূরদর্শী। আর্থিক খাতে আরও একটি বোঝা তৈরি হওয়ার শঙ্কা। নয়া সরকার এলে হতে পারে আরও জটিলতা। আগামী নির্বাচনে 200 আসন পেলেও সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা জানান তিনি। আরও বলেন, 5ই আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হলেও রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। দেশের জনগণ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু আফসোস রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেন না। 15.5 বছর জাতির উপর যে ধরনের অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল, 6 আগস্ট থেকে গত বছরের এটা আবার কেউ কেউ শুরু করে দিলেন। বড় দুই দলের বাইরে গিয়ে গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি সহ 9টি দল মিলে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপি। তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে একমত হলে বিএনপি বা জামায়াতের সঙ্গেও জোট হতে পারে বলে জানিয়েছে দলটির নেতারা। মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তারা। জানানো হয় 15ই নভেম্বর দেয়া হবে এনসিপির প্রার্থী তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু করেছে গেল বছরে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, 3 প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তিরা সংগ্রহ করতে পারবেন মনোনয়ন ফর্ম। 9টি রাজনৈতিক দল মিলে জোট করার বিষয়ে গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের উত্তরও দেন তিনি। পাশাপাশি জানান, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি বা জামাত যে কোনো দলের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে। আমি মেয়র হয়ে অফিসে বসে যাব, বসে গিয়েছি, আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলে অচল করে দেওয়া হয়েছে। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ও বিএনপির মুখোমুখি অবস্থানের সমালোচনাও করেন তিনি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলামী যদি সংস্কার প্রক্রিয়াগুলো এক জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই মর্মে প্রতিশ্রুতি দেয়, এর আগে প্রার্থিতার বিষয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না। এদিকে রাঙামাটিতে এক সভায় দলের মুখ্য সংগঠক আসনাদ আব্দুল্লাহ রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সার্টিফিকেট নিতে অপারগতার কথা বলেন। নির্বাচনের আগে জুলাই সংস্কারের পক্ষে যেই গণভোট, সেই গণভোট অবশ্যই অর্ডার হতে হবে এবং অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে হবে। চুপ্পুর হাত থেকে কোনো ধরনের অর্ডার নেওয়া যাবে না।
চুপ্পুরহাট থেকে কোনো ধরনের এই জুলাইয়ের সার্টিফিকেট নেওয়া যাবে না। চুপ্পুরহাট থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। দেশের পরবর্তী নেতৃত্ব এনসিপি দেবে এমন কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দেশে আর কোনো দলকে আওয়ামী লীগ হতে দেওয়া হবে না। তাদের সাথে কোনো জোট পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 100, খুলনা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি খুলনা 3 আসনে। এই আসন থেকে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করব, আগামী নির্বাচনে তাদের ভাবনাটা কি। স্বাগত আপনাদের দুজনকেই। আপনারা এই খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুজনেই। একটু জানতে চাচ্ছিলাম যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আসলে তিনি তার প্রতিশ্রুতি কতটুকু রাখতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দৃশ্যমান কিছু কাজ ইতিমধ্যেই করেছেন, যেমন আবর্জনা পরিষ্কার, জলবদ্ধতা দূরীকরণের জন্য সার্বিক চেষ্টা, তারপরে কচুরিপানা টানা এসব জায়গার পরিষ্কার করা, ফ্রি দাতব্য চিকিৎসা, এগুলো তিনি করছেন সাধ্যমতো। এবং আমার বিশ্বাস উনি যদি নির্বাচিত হতে পারেন, উনি যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক, উনি জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেন না, কারণ আমাদের সাথে কখনো উনি মিথ্যা বলেননি। আর সেখান থেকে আমার বিশ্বাস উনি বন্ধ মিল কারখানাগুলো আবার চালু করার জন্য সক্রিয় থাকবেন। উনি উন্নত চিকিৎসা সেবার প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষা খাতে, খেলাধুলা, এসব জায়গা তার নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, যিনি মাঝে মাঝে আমাদের সাথে বলতেন। যেমন প্রতি বছর আঞ্চলিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা, যে সকল ছেলেরা ক্রীড়াক্ষেত্রে ভালো অবস্থান ভালো করেছে তাদের প্রশিক্ষণ দেওয়া, ঢাকায় নিয়ে যাওয়া, জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া। যেসব ছেলেরা শিক্ষায় খুব ভালো কিন্তু দারিদ্রতার কারণে পারছে না, তাদের চিকিৎসা আর কি লেখাপড়ার খরচটা তার বহন করার, এরকম অনেক কিছু করেছেন। আসবো আমার বাম পাশে আরেকজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন, তিনি একটু জানতে চাই আপনার কাছে যে সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী বা আগামী নির্বাচনটা কেমন হতে পারে বা তার পক্ষে হয়ে কাজ করবেন কিনা আপনারা? আসসালামু আলাইকুম, ডিবিসিকে ধন্যবাদ। সাংগঠনিকভাবে আমাদের আসলে খুলনা মহানগরে ইউনিট আছে 31টা ওয়ার্ড আর 3টা ইউনিয়ন, অর্থাৎ 34টা ইউনিট। 34টা ইউনিটের যে সাংগঠনিক কাঠামো, ইউনিয়ন কমিটি 3টা, এটা নির্বাচিত ভোটে। প্রথমে আহ্বায়ক কমিটি, সেটা ভোটে নির্বাচিত, আহ্বায়ক কমিটি কিন্তু ভোটে হয় না। কিন্তু খুলনার ওই 3টা ইউনিয়ন এবং 31টা ওয়ার্ড, এটা প্রথম আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়েছে ভোটে। এবং এই নির্বাচিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করছে কিন্তু ভোটে, অর্থাৎ যেখানে একটা কাউন্সিল করলে হয় সেখানে 2টো করে কাউন্সিল। বিভক্তি আছে কিনা? না, খুলনা 3 আসনে আসলে কোনো প্রার্থী, আমাদের একজনই প্রার্থী ছিল, আমরা বিকল্প কোনো প্রার্থী দেখি নাই। এবং দল মত নির্বিশেষে আমরা দেখছি, বলতে এখানে অন্য অন্য পার্টির প্রার্থী থাকতে পারে এবং তাদেরও যথেষ্ট শ্রদ্ধাবোধ আমাদের নেতার প্রতি আছে, আমরা এটা দেখছি। এবং উনি একক প্রার্থী হিসাবেই তার সম্মানের জায়গা থেকেই সবাই তাকেই চাইছেন এবং এখানে কোনো প্রার্থী বিএনপিতে হয়নি। আসবো আপনার কাছে। আবার আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জামাত রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? জামাত তো মূলত খুলনায় চ্যালেঞ্জের কোনো বিষয় নেই। জামাতের এখানে 7-8% ভোট আছে, কাজে আমরা জামাতকে চ্যালেঞ্জ করতেছি না। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি জনগণের উপস্থিতিটা। আমাদের ইচ্ছা আছে 70 থেকে 75% ভোট যেন কাস্ট হয়। এখানে জামাত আমাদের কিছু না, আমরা ভোট কাস্টের জন্য ব্যস্ত মরিয়া, কারণ খুলনা 2-3 ধানের শীষের আসন। শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা কি বিএনপিকে বেছে নেবে কিনা? শেষ। হ্যাঁ, আমরা আশা করি অবশ্যই বেছে নেবে, কারণ আপনার 5ই আগস্ট পরবর্তী যে সহিংসতা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা এখানকার বিএনপির নেতা কর্মীরাই মন্দিরগুলো পাহারা দিয়েছেন এবং রকিবুল ইসলামের বকুলের নেতৃত্বে তার নির্দেশনায় জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এখানে স্বেচ্ছাসেবক দল কিন্তু ড্রেস পরে, নিরাপত্তার ড্রেস পরে পাহারা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা দুজন যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে খুলনা 4 এবং 5 আসন, সেখানে তুলে ধরা
ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যে সম্ভাব্য প্রার্থী বা মনোনয়ন প্রার্থী তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM TBC ইলেকশন এক্সপ্রেসে। ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমেগি। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘণ্টায় 92 মাইল বেগে আছড়ে পড়ে। এর আগে মঙ্গলবার শক্তিশালী এই ঝড়টি আঘাত হানে ফিলিপাইন্সে। টাইফুনের তাণ্ডবে প্রাণ হারান অন্তত 142 জন। রয়টার্স জানায় ভিয়েতনামের গিয়ালাই ও ডাকলাক প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে 3,50,000 মানুষকে। সমুদ্রবর্তী এলাকাগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বন্ধ হয়ে পড়েছে দেশটির অন্তত 6টি বিমানবন্দরের সকল কার্যক্রম। প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে রাজধানী হানয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকল যোগাযোগ ব্যবস্থা। এদিকে অন্তত 6টি প্রদেশে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া দুর্যোগ কবলিত এলাকাগুলো মোতায়েন করা হয়েছে 2 লাখেরও বেশি সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোকে উপদেষ্টারা হাতের খেলনা মনে করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, নানা সংকট তৈরি করে নির্বাচন বিলম্বিত অথবা বাতিলের ষড়যন্ত্র করছে কেউ কেউ। স্থানীয় কমিটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা সহ রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় আলোচকরা দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার কথা বলেন। পৃষ্ঠপোষকতার রাজনীতি দাবালন থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে আগামীর সরকার জনাব তারেক রহমানের সরকার। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। বর্ষিয়ান রাজনৈতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, কিছু গোষ্ঠী কিছু ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এদিকে বিকেলে যশোরে এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন। বিএনপি কোনো ভেসে আসা দল নয়, আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। নির্বাচনের দিনই গণভোট করতে জোর দেন বিএনপি মহাসচিব। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো বাহানা নয়, সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এমনটা জানিয়ে প্রয়োজনে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। দলটির নেতারা বলছেন, 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকা চিত্র ভিন্ন হবে। বিপুল লোকের সমাগম ঘটানো হবে মহাসমাবেশে। 5 দফা দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জমায়েত হয় জামায়াত ইসলামী সহ 8 দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে নভেম্বরে গণভোটের দাবি জানিয়ে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো বিকল্প নেই। নভেম্বরের ভিতরে গণভোট না হয় তাহলে দুর্বার গণআন্দোলন করে তোলা হবে। বক্তব্য দেওয়ার সময় শেষ, স্লোগান তুলতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে।
দাবি আদায় না হলে কঠোর হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরে পল্টন থেকে 8 দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয়। তবে মৎস্য ভবন মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের প্রতিনিধিরা যান যমুনায়। প্রধান উপদেষ্টাকে না পেলেও তার প্রতিনিধি হিসেবে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, দাবি আদায় না হলে 11 নভেম্বর ভিন্ন হবে ঢাকার পরিবেশ। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। তবে দ্রুতই উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও আশা করেন নেতারা। উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে কথা বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। ভালোবাসা পাওয়ার আশা, আমরা আমাদের অনেকেই রক্তের আত্মীয় ছিলাম না, কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছেন। এর কোনো প্রতিদান আমাদের হাতে নাই। সমস্ত প্রতিদানের যিনি মালিক, এই সম্মানিত সুধীমণ্ডলী, যারা আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুজন এবং ভাই ছিলেন, আপনাদেরকে মহান আল্লাহর কাছে সুপার্দ করলাম। আমাদেরকে এই ভালোবাসা এবং ইজ্জতটুকু দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান করুন। দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতি থেকে আপনাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও রক্ষা করুন। সম্মানিত সুধীমণ্ডলী, এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম? সকল ব্যথা যা মুখে ছিল তা ঝেড়ে ফেলে দিয়েছিলাম, তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসুন, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়ে যেত। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবেন। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণে। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশচুম্বী। শুরু হলো এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক জানিয়েছেন 3 প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তিরা সংগ্রহ করতে পারবেন মনোনয়ন। এ সময় এক প্রশ্নের জবাবে 9 দলের সাথে রাজনৈতিক জোটের বিষয়েও কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি বা জামায়াত যে কোনো একটি দলের সাথে নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এর আগে প্রার্থিতার বিষয়ে দলটির আরেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। আসছে 15 নভেম্বরের মধ্যে ঘোষণা হবে প্রাথমিক প্রার্থী তালিকা।
জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে আক্কেলপুর উপজেলা শহরে এই ঘটনাটি ঘটে। মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি বিএনপি নেতা গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক ডিসি এবং সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। আর এ সময় আহত হন গোলাম মোস্তফার দুই অনুসারী। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।